সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, না, এটা মনে হয় বেশি ভালো সঠিক সঠিক বলি নাই। আচ্ছা, যাই হোক, ঘুরাই নিলাম। আশা করি সবার মন টন একটু খারাপ আছে। বেশি খারাপ রাখেন না। দুনিয়াতে মহাপরিকল্পনাকারী কে? আল্লাহ। অতএব তিনি আমাদের জন্য পরিকল্পনা করে রাখছেন, সেটা কিভাবে আমার জন্য তিনি নির্ধারণ করে রাখবেন। তিনি যদি আমার মঙ্গলজনক হয় তাহলে যে কোনোভাবেই হোক আপনার পদোন্নতি তিনি ব্যবস্থা করবেন। আর যদি সেটা মঙ্গলজনক না হয় তাহলে কোনোভাবে যাতে আমার জন্য সে পদোন্নতি না হয়, এই দোয়াটা আল্লাহর কাছে করেন। ঠিক আছে, কোন নিয়ম কি নীতি কি করতেছে না করতেছে সেটা হলো পরের আলাপ। শুধুমাত্র এটা দোয়া করেন যে আল্লাহ, মঙ্গলজনক হলে তুমি দিও, না হলে তুমি দিও না। কথা একটাই। আমরা পড়তেছি সাক্ষ্যয়ন, ঠিক না? সাক্ষ্যয়নের আমরা কোন পর্যায়ে আছি? সাক্ষ্যয়নের আমরা অলরেডি 155 পর্যন্ত পড়ছি না, নাকি কত? 100 না, না, ওটা আমি অ্যাপসে তো আমি ক্লাস অ্যাডভান্স দিয়ে দিছি। অ্যাপসে কিন্তু আমি 61 পর্যন্ত দিয়ে দিছি। হ্যাঁ, আগামীকালকে দেখবেন যে সাক্ষ্যয়নের পুরো ক্লাস দেওয়া শেষ। আমাদের হচ্ছে আমরা পড়ছি 49 পর্যন্ত, 149 পর্যন্ত, তাই না? 149। একটু হোল্ড করবেন, আমি একটু বের করতেছি এটা। একটু রিভিশন দিবেন। আমি আবারও বলতেছি যে আপনার এই মুহূর্তে আপনারা কিন্তু সুযোগ নেন, যারা আপনার দেখা গেছে যে পড়াশোনা করতেছে না, পড়াশোনা ছাইড়া দিচ্ছে, বা মনে করেন যে তার মন ভেঙে গেছে, এরকম নানান ধরনের আবেগে কথাবার্তা বলতেছে, একদম সিরিয়াসলি কেউ কেউ নিছে আর পড়বে না। এই জনবলের আশা করে কি ভাই পড়াশোনা হয়? আমার কথা বুঝেন। জনবল যে বছর আপনি পাবেন সেটা আপনার জন্য মনে করেন যে ভাগ্য। এখন যদি আপনি না পান, জনবল যদি আপনার কপালে না থাকে, সেটা তো আপনি জোর করে আনতে পারবেন না। এখন মনে করেন জনবল নাই, তো স্বাভাবিক পদোন্নতি যেটা আছে এটা নিয়ে তো আপনাকে সুক্রিয়া জানাইতে হবে, ঠিক না? তো এটা এটা নিয়ে আপনাকে থাকতে হবে আর কি। তো হচ্ছে ঠিক আছে, আমরা আলোচনা করি আমাদের রিভিশন নিয়ে। আমাদের রিভিশনটা হচ্ছে 144 থেকে 149 পর্যন্ত আমাদের গত ক্লাসের আলোচনা। আর আজকের আলোচনা হবে 150 থেকে 100 আপনার হচ্ছে 55 পর্যন্ত। আপনাদের যে ইটা দেওয়া ছিল এই 58 পর্যন্ত, 58 পর্যন্ত না, পরের ক্লাসটা হবে 156 থেকে 161। পরের ক্লাসটা হবে 162 থেকে 167। মানে যদি আমি দুই ভাগ করি তাহলে বেশি বড় হয়ে যায় ক্লাস, আমি দেখছি। আর যদি তিন ভাগ করি তাহলে সুন্দর হয়। মানে যেভাবে আসতেছিলাম এভাবে তেমন একটা চাপ হবে না। আমি আবারও রিকোয়েস্ট করে বলতেছি, মন খারাপের কিছু নাই। সবাই মনকে চাঙ্গা করেন। মনে করেন পদ 8,000 দেয়ই নাই সরকার। আপনি মনে করেন যে নতুন মানে যে কটা ডিপার্টমেন্টের পদোন্নতি হয় এই কটার আশাই আপনি করেন। আপনার জনবলের আশা করার দরকার নাই, পাইলে বোনাস, না পাইলে নাই। 144, লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য। লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য দিতে হলে আপনার ওই দলিলটা আপনার অবশ্যই আদালতে হাজির করতে হবে। যদি ওইটা না থাকে তাহলে আপনার ওই বিরুদ্ধ পক্ষ আপত্তি জানাতে পারে, এবং স্বয়ং আদালতও আপনার আপত্তি জানায় এই বিষয়ে সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দিতে পারেন। এটা ছিল 144-এ। 145-এ বলা আছে যে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা। যদি কোথাও সাক্ষীর পূর্বে লিপিবদ্ধ করা হয়ে থাকে সাক্ষ্য, বা তিনি লিখে থাকেন, সাক্ষী লিখে থাকেন, তবে সেই বিষয়ে তাকে জেরা করে যেতে পারে, তাকে দেখানোর প্রয়োজন নাই। যদি এই ক্ষেত্রে আপনার বৈপরীত্য প্রদর্শন করতে হয়, যে আগে একটা বলছে এখন একটা বলতেছে, এই জিনিসটা প্রমাণ করতে হলে তখন সেটা প্রদর্শন করা যেতে পারে, বা আসামিও সেটা দেখতে চাইতে পারেন। তারপরে 146, জেরা করার সময় অর্থাৎ বিরোধী পক্ষ যখন প্রশ্ন করবে সেই প্রশ্নের কোয়ালিটিটা কেমন হবে। এখানে বলা আছে যে সত্যবাদিতার জন্য প্রশ্ন করতে পারবে, তার পরিচয়ের মর্যাদার জন্য প্রশ্ন করতে পারবে, এবং চরিত্রের প্রতি আঘাত করে প্রশ্ন করতে পারবে। চরিত্রের ক্ষেত্রে নারীর যে চরিত্র, এক্ষেত্রে দর্শন মামলা এবং দর্শনের চেষ্টায় মামলার ভিকটিমের ক্ষেত্রে আপনার প্রশ্ন করতে পারবে না। তবে একান্ত ন্যায় বিচারের স্বার্থে আদালতের অনুমতি সাপেক্ষে কেবল প্রশ্নটা করতে পারবে। 147 দ্বারাই আমরা পড়ছি যে সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করা হবে। 132-এ বলছিল ছাড় দেওয়া যাবে না, বাধ্য করার ক্ষেত্রে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এটা বলছে 147-এ। 148, যখন প্রশ্ন করতে হবে বা সাক্ষী উত্তর দিতে বাধ্য করতে হবে তা আদালত নির্ধারণ করবে। অর্থাৎ অনেক সময় সাক্ষীকে হয়রানি করা হয়, ট্র্যাপে ফেলানো হয়, এই সকল ক্ষেত্রে সাক্ষী থামাই দিতে পারেন, আদালত থামাই দিতে পারেন। সাক্ষীকে কখন কি ধরনের মানে দেখা গেছে যে সিচুয়েশন থেকে উদ্ধার করতে হবে, কখন প্রশ্ন কন্টিনিউ করে যেতে পারবে, কখন প্রশ্ন থামাই দিতে হবে, এইটা আদালত কিন্তু ভালো বুঝেন, আদালত সেটা নির্ধারণ করবেন। 148 দ্বারা সেটা বলা আছে। 149, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। জেরার সময় যখন আমরা যখন আমরা কি করব, প্রশ্ন করব, তখন সেটা কি কি ধরনের হতে হবে? যুক্তিসঙ্গত প্রশ্ন হতেই হবে। এই ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। আজকের আলোচনা 150, 151, 152, 153, 154, 155।
দেখেন 150, 150-এ কি বলছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখেন 150 আমরা পেয়ে গেছি। এখানে বলা আছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হলে সেই ক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতি, মানে যখন আইনজীবী অযথা দোষারোপমূলক প্রশ্ন তিনি করতে পারেন না, তবে এখানে একদম যুক্তিসঙ্গত থাকলে তিনি কেবল করতে পারবেন। এই ক্ষেত্রে যদি তিনি শেষ পর্যন্ত এরকম করেনি যে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই মনে করেন যে দোষারোপমূলক প্রশ্ন করতেছেন, তাহলে মানে যুক্তিসঙ্গত না একেবারেই, তখন এই ক্ষেত্রে আপত্তি জানালে আপনার বিচারক ওই আইনজীবীর বিরুদ্ধে তার যে কর্তৃপক্ষ আছে অর্থাৎ বার কাউন্সিল সেই বরাবর তিনি রিপোর্ট করতে পারেন। সেই রিপোর্টের প্রেক্ষিতে অবশ্যই সেই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মানে আইনজীবীকে কন্ট্রোল করার জন্য সাক্ষ্য আইনের কত ধারা রয়েছে? 150। বুঝতে পারছেন তো, তেমন কঠিন কিছু না। তারপরে 151, এখানেও কিন্তু আপনার সাক্ষীর একটা নিরাপত্তাজনিত বিষয় এখানে বলছি যে সাক্ষীকে অশ্লীল এবং কুৎসামূলক প্রশ্ন আপনার করা যাবে না, যদি সেটা আমাদের বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে সামান্যতম সম্পর্কিত হয়, তবে এটাও আপনার করা যাবে না। তবে যদি এরকম বিষয় হয়ে থাকে যে ন্যায় বিচারের সাথে এটা জিজ্ঞাসিত করা অবশ্যই প্রয়োজন, কেবল তখনই অশ্লীল এবং কুৎসামূলক প্রশ্ন সেটা জিজ্ঞাসিত হতে পারে। তবে আমরা শুধুমাত্র কিন্তু ন্যায় বিচারের স্বার্থে ওই অবস্থায় দরকার, যেটা না করলে এখানে ন্যায় বিচার অনুষ্ঠিত হবে না, কেবল তখনই অশ্লীল বা কুৎসামূলক প্রশ্নটা করা যাবে। এছাড়া যদি সামান্যভাবে জড়িত থাকে তবে এই ক্ষেত্রেও অশ্লীল বা কুৎসামূলকভাবে প্রশ্ন করা যাবে না। 152, অপমান বা উত্ত্যক্ত করার জন্য প্রশ্ন। কি ধরনের প্রশ্ন? অপমান বা উত্ত্যক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন করা যাবে না। তার মানে ব্যক্তিগত আক্রমণ আমরা বুঝি না যে ব্যক্তিগত আক্রমণ, এই যে ব্যক্তিগত আক্রমণ আছে, এই ব্যক্তিগত আক্রমণ, অপমান, উত্ত্যক্ত এইগুলোর উদ্দেশ্য নিয়ে আপনার কোনো প্রশ্ন করা যাবে না। এখানে আরো বলা আছে দেখেন যে যে প্রশ্ন সাধারণভাবে আপত্তিজনক নয়, মানে একটা প্রশ্ন আপত্তিজনক নয় বাট এটা আপত্তিকর আকারে যখন প্রশ্ন করা হবে তখন সেটা আদালত মেনে নিবে না। এটা এই যে 152, এটা মূলত হইলো একজন বিচারক আইনজীবীকে আপনার শিষ্টতা শেখানোর জন্য একটা ধারা, যে আপনি কোনো সাক্ষীকে কি করতে পারেন না, অপমান করতে পারেন না, তাকে আপনি উত্ত্যক্ত বিরক্ত হয় এমন কোনো প্রশ্ন আপনি করতে পারেন না। বুঝতে পারছেন? এটা তিনি কোনোভাবেই করতে পারেন না। এই জন্য আপনার যেই আছে আইনজীবী আছে, তারা তো আবার বেপরোয়া হয়ে যাবে, তারা তো দেখা গেছে আপনার যা তা খুশি আপনার এই ক্ষেত্রে প্রশ্ন করবে, ঠিক না? এই জন্য যাতে এই ধরনের কাজগুলো কেউ না করতে পারে, এই জন্য মূলত এটা কন্ট্রোলিং এর জন্য কিন্তু করা হয়েছে, আর কি, আর কিছু না। এবার চলে আসি আমাদের পরের ধারাটা। পরের ধারাটা হচ্ছে কোথায়? আমাদের এখানে, হ্যাঁ। আচ্ছা দেখেন, পরের ধারাটা সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা হলে উত্তরের বিরোধিতা করার জন্য সাক্ষ্য বর্জন। এখন এই জিনিসটা আপনারা কি বুঝলেন? এটা পড়লে আপনার কাছে মনে হবে যে আমি কিছুই বুঝলাম না। একজন সাক্ষীকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি সত্য বলছেন কিনা, বা আপনি কি এ বিষয়ে কি জানেন, বা আপনার বিষয়ে এরকম তথ্য আছে, উত্তরে সাক্ষী হা বা না বলে, ঠিক না? হা বা না বলে। এখন মনে করেন সাক্ষী পূর্বে আদালত থেকে মনে করে যে তিনি সাজা ভোগ করছে সাক্ষী। এখন আইনজীবী বলতেছে যে আপনি তো লোক ভালো না, আপনি পূর্বে এমুক ঘটনায় 2 বছরের জেল খাটছেন, এরকম বলেন আইনজীবীরা সাক্ষীরে, বলে কিনা? তো আপনি এরকম জেল খাটছেন। এখন সাক্ষী বলতেছে আপনি না জেনে কথা বলতেছেন, আপনি কি জানেন ওই ওই ঘটনায় যারা সাক্ষ্য দিছিল তারা বানোয়াট সাক্ষী দিছিল, তারা এখানে মিথ্যা সাক্ষ্য দিছিল। আপনার যদি বিশ্বাস না হয় আপনি মুর্শেদকে ডেকে নিয়ে আসেন, আপনি আলী হোসেনকে ডেকে নিয়ে আসেন, আইনের সাথে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা ওই মামলায় আমার সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দিছে। আরে ভাই, আপনি আইছেন আপনার এই কোর্টে বিচারের সাক্ষী দিতে, এখন কি আপনার যে পূর্বে সাজা হয়েছে ওইটার কোনো সাক্ষ্য প্রমাণ নিয়ে আমরা আপনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন এটা যাচাই করবো? এটা যাচাই করবো কিনা? আপনি শুধু ডাইরেক্টলি বলবেন হা বা না, ঠিক না? শেষ। ওখানে আপনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, তারা আপনার নামে মিথ্যা সাক্ষ্য দিছিল, ওইগুলো প্রমাণ করার জন্য তো এই কোর্ট না, এই কোর্ট, এই কোর্ট না। তো আপনি এই কোর্টে যে কাজে আইছেন
এটাই আপনি বলবেন। আপনার যে সত্য কথা বলতেছেন এটার জন্য আবার আরেক সাক্ষীকে এনে জিজ্ঞেস করা হবে, এটা হবে না। যেমন ধরেন আমাদেরকে অনেক সময় অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে, এই সত্যি করে কও বন্ধু, এটা তুই জানোস কিনা। আর বলে বিশ্বাস করে এই বিষয়ে আমি কিচ্ছু জানি না, তুই এর এটাই কেন, তো যাইতেছেন এটাই কেন, ওরে তুই এনে জিজ্ঞেস কর। আর ভাই আপনার মুখের কথা তো যথেষ্ট, জাহিদরে কেন লাগবে? জাহিদ রেডাই কেনার মতো সময় আদালতের নাই আছে? জাহিদ রেডাই কেনার মতন আদালতের এত সময় নাই। আপনি যেটা বলবেন আপনি সরাসরি বলেন, এই প্রেক্ষিতেই এখানে সাক্ষ্য গ্রহণ হবে। আপনার সেই উত্তরের আবার কাউন্টার করার জন্য সাক্ষ্য গ্রহণ করতে হবে, এরকম কোনো সময় আদালতের নাই। আদালত আপনার ওই পার্সোনাল ওই বিষয় নিয়ে পড়ে থাকে না। আদালত এক্ষেত্রে আদালতের শর্টকাট যে পদ্ধতি আছে, সোজা পদ্ধতি আছে, এটার জন্য তিনি সামনের দিকে আগাবেন। আপনি সত্য বলতেছেন কি না এটার জন্য প্রশ্ন করা হইলে আপনি যে উত্তর দিবেন সেটার জন্য আবার নতুন করে সাক্ষ্য নিয়ে প্রমাণ করা লাগবে, এই ধরনের কোনো সুযোগ আদালতে নাই। এই কথাটাই কিন্তু আমাদের 153 ধারায় বলছে। 154 খুব ইম্পর্টেন্ট এটা, বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী। কি সাক্ষী? বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী। অনেক সময় দেখা গেছে যে আপনি যেই সাক্ষীর উপর নির্ভরশীল যে এই সাক্ষী আপনার বিষয়ে আপনার পক্ষে সাক্ষ্য দিবে, এখন ওই সাক্ষী আপনার পক্ষে সাক্ষ্য না দিয়া উল্টা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। এখন সেটা ভিন্ন কারণে বিভিন্ন কারণে হইতে পারে, হইতে পারে আপনি তারা মিথ্যা বলা শিখাই নিয়েছিলেন, সে এখন সত্য বলতেছে। অথবা আপনারটা সত্য, সে বিরুদ্ধ পক্ষ থেকে ঘুষ টুস খায় মনে করেন আপনার বিরুদ্ধে হয়ে গেছে। হইতে পারে না এরকম যে আপনি মিথ্যা সাক্ষ্য শিখাই নিয়েছিলেন, আদালতে আসার পর সে মিথ্যা বলতে পারতেছে না, সে সত্যটা বলে দিছে। আবার সত্য সাক্ষ্য দিতে নিয়ে আসছিলেন, বিরুদ্ধ পক্ষ থেকে মাল খাইছে ঠিক মতো, বা ধরেন ভয়ভীতি পাইছে, এখন মনে করেন যে মিথ্যা বলা শুরু করছে। এই দুই রকমই হতে পারে ঘটনা। তো এরকম যখন হবে, আপনার সাক্ষী আপনার বিরুদ্ধে আপনার উল্টে গেল, যেমন বলে না যে আমার বিড়াল আমারে কয় মেও, একটা কথা আছে না, এরকম যে দেখা গেছে যে আপনার বিরুদ্ধে চলে গেল, এখন আপনি কি করবেন? তখন আপনি কি মাথা বাইতে নেবেন? তাহলে তো আপনি মামলা হাইরাই গেলেন। তাহলে আপনি আপনার সাক্ষী এখন উল্টা ভাবে ধরবেন না, আপনি ধরবেন কিনা? এরকম কি ধরবেন যে বেটা তোরা নিয়ে এলাম সাক্ষী দিতে, তোরা আজকে আমি খাইছি, বিচারকের সামনে গিয়ে কিল ঘুষি লাগাই দিবেন? এরকম কিছু, এরকম কিছু কিনা বলেন? এরকম কিছু না। তো এরকম কিছু না হলে তাহলে আপনি কি করবেন? তাহলে এবার যেহেতু নিজের পক্ষে সাক্ষীর কি নিতে হয়, জবানবন্দি না জেরা, কে বলবেন? নিজের আহত যে সাক্ষী, মানে যাকে আমরা আহ্বান করলাম, এই যে একজন লিখছে উত্তর, জেরা, নিজের পক্ষে সাক্ষীর বলে জেরা করতে হয়। এটা হইলো নিজের পক্ষে সাক্ষীর হয় জবানবন্দি। কিন্তু যখন গণেশ উল্টে গেল, নিয়মও পাল্টে গেল। এখন এই ধরনের সাক্ষীকে, তখন আবার নিজের সাক্ষীকে আমরা কি করতে পারি? জেরা করতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যতিক্রম ধারা 154, যে নিজে আহ্বানকৃত সাক্ষীকে কখন জেরা করা যায়। প্রশ্ন 154 ধারায় উত্তর। বৈরী সাক্ষী কাকে বলে? বৈরী মানে কি? খারাপ না? বৈরী মানে কি? বিপরীত না? বিপরীত কিনা? বিপরীত। তো বিপরীত কিছু, তো এই যে যখন বিপরীতে যাবে, তখন আমরা সেটা কি করতে পারি? বিপরীতে গেলে আমরা তাকে অবশ্যই যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করতে পারি সে আমার বিরুদ্ধে বলতেছে। তাকে আমি আহ্বান করছি, তার মানে এই না সে যা বলবে তাই সত্য, সে আমার বিরুদ্ধে এখন বলতেছে। তাহলে এখন আমি প্রমাণ করতে পারি সে মিথ্যা বলতেছে। আমি এখন প্রমাণ করতে পারি সে আপনার প্রতিপক্ষের কাছ থেকে ঘুষ খাইছে। এগুলো আমরা এখন কি করতে পারি? প্রমাণ করতে পারি, প্রমাণ করে এটা বুঝাইতে পারি আদালতের কাছে। ঠিক আছে, এটা হলো আমাদের 154 দ্বারা। এরপরে হলো আমাদের 155 দ্বারা, যেটা আমাদের আজকের ক্লাসের শেষ দ্বারা, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন করা। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন করা। এখন ঘটনা হলো অভিশংসন শব্দের অর্থ কি? অভিশংসন শব্দের অর্থ হলো শেষ করে দেওয়া। অভিশংসনের কথা হলো এখানে আপনার সমাপ্ত করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এটাকে বলা হয় অভিশংসন। বা মনে করেন যে আপনার রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হয়, প্রধানমন্ত্রীকে অভিশংসন করতে হয় যে পদ্ধতি, তো এখানে বলতেছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা যে আছে এটা অভিশংসন করা। এখন ঘটনা হলো একজনের বিশ্বাস আপনি অভিশংসন কেন করবেন? একজনের বিশ্বাস আপনি অভিশংসন কেন করবেন? একজনের বিশ্বাস আপনি এই জন্যই অভিশংসন করবেন কারণ বিচারকের চোখ থাকে অন্ধ, মানে কাপড় দিয়ে বাঁধা থাকে, দেখেন না মূর্তিটা, মানে তিনি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি আপনার দাঁড়িপাল্লার মাধ্যমে আপনার ন্যায় নীতি প্রতিষ্ঠা করে থাকেন। তো এই জন্যে অভিশংসন করে আমি বোঝাতে চাই যে আমার বিপক্ষে যারা সাক্ষ্য দিচ্ছে তাদের সাক্ষ্যটা সঠিক নয়, তারা লোক ভালো না।
তারা লোক ভালো না, তারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। মিথ্যা সাক্ষ্য দেওয়া তার কাজ। সে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, সে ঘুষ খাইছে, সে কোনো স্বার্থ আছে, প্রলোভনের শিকার হয়েছে, এই সকল যুক্তিতে সে এখন আপনার সাক্ষ্য দিচ্ছে। যদি এই বিষয়গুলো আমি আদালতের সামনে প্রুফ করতে পারি, তাহলে তো আর ওই সাক্ষীর যাই বলুক না কেন এটার কোনো আর মূল্য থাকবে না, ঠিক না? তাহলে সাক্ষীর অভিশংসন মানে কিসের অভিশংসন? সাক্ষীর বিশ্বাসযোগ্যতার অভিশংসন আমরা কিভাবে করতে পারি, এটা আমরা একটু দেখি। এখানে বলতেছে অভিশংসনের জন্য পদ্ধতি হলো অন্য কোনো সাক্ষী বা সাক্ষীদের দ্বারা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বিশ্বাসের অযোগ্য প্রমাণ করে। তার মানে যে ব্যক্তি এখন সাক্ষ্য দিতে আসছে, সেই ব্যক্তির সম্পর্কে যারা জানে, এরকম ব্যক্তি যারা আছে, তাদেরকে কোর্টে ডেকে এনে তাদেরকে বা একজন বা একাধিক হতে পারে, তাদের দ্বারা এখানে সাক্ষ্য প্রদানের মাধ্যমে বিশ্বাসের অযোগ্য প্রমাণ করতে পারি আমরা, ঠিক না? দুই, সাক্ষীকে ঘুষ দেওয়া হয়েছে বা ঘুষের প্রস্তাবে রাজি হয়েছে, অথবা সাক্ষ্য দেওয়ার জন্য কোনরূপ দুর্নীতিমূলক প্রলোভনের প্রস্তাবে সে রাজি হয়েছে বা সম্মত হয়েছে, তা প্রমাণ করে। তার মানে এগুলো যদি আমরা প্রমাণ করতে পারি, তার বিশ্বাসযোগ্যতা অভিশংসন হইল। 3 নাম্বার, তার প্রদত্ত সাক্ষ্য যে অংশ প্রতিবাদ সাপেক্ষ তা পূর্বে দেওয়া বিবৃতির সাথে সঙ্গতিবিহীন, তা প্রমাণ করে। তার মানে একজন সাক্ষী পূর্বে কোনো একটা বক্তব্য দিছে, সেই বক্তব্য আর বর্তমান বক্তব্য যে মিল নাই, এইটা দ্বারা আমরা প্রমাণ করে বুঝাইতে পারি যে এই সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নাই। তিনি আগে একরকম বলছে, এখন একরকম বলতেছে, তার মানে তিনি কথা ঘুরায় ফেলছেন। এটা হলো সাক্ষীর অভিশংসন করার প্রক্রিয়া। এখানে 4 নাম্বারে কিন্তু আরেকটা নিয়ম ছিল, যে নিয়মটা আমাদের 2022 সালে যে সংশোধন হয়েছে, সেই সংশোধনের মাধ্যমে আমাদের যে চরিত্র যে ছিল, এটা আপনার এখানে বিশ্বাসযোগ্যতা চরিত্র সম্পর্কেই তুলে আপত্তি তুলে সেটা বিশ্বাসযোগ্যতা অভিশংসন নারীদের ক্ষেত্রে এটা কিন্তু বিলুপ্ত করা হয়েছে, বাতিল। যদি কারো বইতে থাকে আপনারা কেটে দিয়েন, কারণ অনেকে তো আপডেট বই নাও থাকতে পারে, দেখবেন 4 পর্যন্ত আছে, 4টা আপনাকে কেটে দিতে হবে, 4টা কিন্তু বিলুপ্ত। তাহলে আমরা আজকের ক্লাসে কি কি পাইলাম খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো, আমি আরেকটু আপনাদের মনে করাই দেই। আমরা প্রথমে পাইছি 149, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না, সরি 150 যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হলে সেই ক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতি। তার মানে ওই আইনজীবীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত এক্ষেত্রে কি করবেন, আপনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আর কি। 151, অশ্লীল এবং কুৎসামূলক প্রশ্ন নিষেধ করা হয়েছে, এই ধরনের প্রশ্ন কেউ করতে পারবে না, সাধারণ অবস্থায় না। তবে একান্তই যদি আপনার ন্যায় বিচার দরকার হয় সেক্ষেত্রে হয়তোবা এটা করা যেতে পারে। অপমান এবং উত্ত্যক্ত করার জন্য প্রশ্ন করা যাবে না, সেম একই পদ্ধতিতে, এটা আমাদের 152-তে বলা আছে। 153-তে বলা আছে সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা হলে উত্তরের বিরোধিতা করার জন্য সাক্ষ্য বর্জন। এখন সেই উত্তর নিয়ে তর্ক বিতর্ক করার জন্য আলাদাভাবে সাক্ষ্য নেওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ যে মামলায় সাক্ষ্য দিতে গেছেন ওই মামলার বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়েই সাক্ষ্য দেওয়া যাবে, অন্য কোনো বিষয়ে নয়। 154, আমাদের হচ্ছে বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী যেটা বলে আর কি, সেটাকে এখানে বোঝানো হয়েছে, যে আপনার কোনো পক্ষ দ্বারা নিজের সাক্ষীকে প্রশ্ন করা। তারপরে 155, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন করা। আমরা যেটা জানলাম যে সাক্ষীকে আমরা অভিশংসন কিভাবে করতে পারি, তার বিশ্বাসযোগ্যতাকে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আপনার হচ্ছে যে সাক্ষ্য প্রদানের মাধ্যমে, তারপর হচ্ছে আমাদের ঘুষ টুস দিচ্ছে এরকম যে বিষয়টা আছে এগুলো প্রমাণের মাধ্যমে, আর হচ্ছে যে সে পূর্বে একরকম বলছে এখন আরেক রকম বলতেছে, এগুলোর মাধ্যমে আমরা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করাতে পারি। আশা করি বুঝতে পারছেন। কোনো একটা বিষয় কি কারো কোনো কমতি আছে? এই যে 150, 51, 52, 53, 54, 55, 6টা দ্বারা পড়ানো হয়েছে, 6টার বিষয়ে। প্রথমে বলেন আইফোন। বলেন, আপনার কথা আসে না, তো কথা আসে না, কথা আসতেছে না, জোরে বলেন। আসে না, মাইক্রোফোনটা খুলে ফেলেন, যদি কোনো মাইক্রোফোন থাকে খুলে ফেলেন তো। স্যার 153 ধারাটা আবার। 100, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাং করলো কে, আমি না অন্যরা? আরিফ, শোনা যাচ্ছে আমার কথা? আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে স্যার। বুঝছি, তাহলে ওই যে
উনি যিনি প্রশ্ন করছেন উনি, হ্যাঁ আপনি যিনি প্রশ্ন করছিলেন আইফোন, আপনি শুনতে পাচ্ছেন? আমি আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি, আমি উত্তরটা দিই। 153 সম্পর্কে আপনি জানতে চাইছেন আরেকটু, আমি একটু বুঝাই বলি আপনাকে। মনে করেন আদালতে সাক্ষ্য সাক্ষ্য হচ্ছে, সাক্ষ্য দিতে গেছি, আমাকে জিজ্ঞেস করলো যে এই ঘটনার বিষয়ে আপনি কি জানেন, আমি বললাম, বলার পরে জেরা হইতেছে, জেরার সময় আমাকে বলতেছে যে আপনি যেটা বলতেছেন এটা কি আপনি সত্য বলতেছেন? আমি এক্ষেত্রে বলতে পারি হা বা না। কি বলতে পারি? হা বা না। এই হা বা না বলার প্রেক্ষিতে এখন আমি যদি আবার বলি যে আমি সত্য বলতেছি কিনা, এটার জন্য আপনি দরকার হলে ওই ওই মামলায়, যে মামলার রেফারেন্স আপনি দিলেন, ওই মামলার সাক্ষীদেরকে ডাকেন, ডেকে তাদেরকে জিজ্ঞেস করেন তারা এই ঘটনার বিষয়ে এখন ভুল স্বীকার করছে। তারা বলতেছে যে অতীতে জন সাক্ষ্য দিয়েছে আমার বিরুদ্ধে, তারা সেটা প্রলোভনে পড়ে ভয়ে বা হুমকিতে তারা আমার নামে মিথ্যা সাক্ষ্য দিছে। আপনি এখন ডেকে তাদেরকে জিজ্ঞেস করেন, আরে ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে ওই পর্যন্তই শেষ, আপনার কথাই শেষ। আপনার কথাকে প্রমাণ করার জন্যে আবার নতুন করে এখানে সাক্ষ্য গ্রহণ করার কোনো সুযোগ নাই। অথবা আপনার বিপরীত পক্ষ থেকেও যখন দাবি করা হবে, তাদের বিষয়টাও এখানে আপনার অন্যদেরকে অন্য বিষয়গুলো নিয়ে এসে প্রমাণ করার কোনো সুযোগ সাক্ষ্য আইনে নাই। মানে সাক্ষ্য আইন সবসময় চাই যে আপনার আপনার হচ্ছে যে স্বল্প সময়ের ভিতরে বিচারিক কার্যক্রম শেষ করা। বুঝতে পারছেন আইফোন? জি স্যার। আরিফ, আরিফ হোসেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার একশো ওয়ালাইকুম আসসালাম। পঞ্চান্ন ধারাটা তো যদি আরেকবার বুঝাই দিতেন স্যার। আচ্ছা, এখন করেন, অবিশ্বাস্য। আচ্ছা আমি বলি 155 থিমটাকে কি, মূল থিমটা কি, এটা আমাকে বুঝেন। মূল থিমটা হলো আপনার বিরুদ্ধে একজন সাক্ষী সাক্ষ্য দিতে গেছে, আপনি যদি ওই সাক্ষীকে কোনোভাবে আদালতের কাছে অযোগ্য সাক্ষী বানাইতে পারেন, তাহলে ওই সাক্ষী যাই বলুক আদালতের কাছে কোনো দাম থাকবে আরিফ? না স্যার। তাহলে এখন মনে করেন আপনি আর আমি মনে করেন দুইজনেই মামলার বাদী বিবাদী। এখন আপনার কাজ হইলো আমি যে সাক্ষীদেরকে মানছি তাদেরকে নিয়ে যাচ্ছি, তাদের বক্তব্য সুন্দর করে পেশ করানো। আর আপনার কাজ হইলো আমি যে সাক্ষীদেরকে নিয়ে গেছি এই সাক্ষীদেরকে আমি শিখাই নিয়ে গেছি, এই সাক্ষীদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে গেছি, ভয়ভীতি দেখাইছি, এরকম কোনো কোনো অভিযোগ বিষয় আপনার আমি সাক্ষীদের উপর প্রয়োগ করছি। এখন এই জিনিসটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনি মামলায় জিতে যাবেন। তাহলে এটা আপনি কিভাবে করবেন? সাক্ষীকে যে আপনার তার অভিশংসন করা, তার বিশ্বাসযোগ্যতা, যে আদালত যেন ওই সাক্ষীকে বিশ্বাস না করে। তাহলে অবিশ্বাসী ব্যক্তি যাই বলুক না কেন আমরা সেটা বিশ্বাস করি না, না। ঠিক না? তা এখন আপনি জি স্যার। একজন সাক্ষীকে কিভাবে অবিশ্বাসী করাইতে পারেন? আপনার কি মনে হয় যে একজন মানুষ মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, বানোয়াট সাক্ষ্য দিচ্ছে, এটা আপনি কিভাবে প্রমাণ করতে পারেন বলেন তো? তো ঘুষ প্রদান করে প্রদত্ত আহ, প্রতিবাদ বা হুমকি টুমকি দিয়ে স্যার, মানে যে কোনো ভাবে অসৎ উপায়ে স্যার। হ্যাঁ, এবং এছাড়াও এছাড়াও ওই ব্যক্তিকে চিনে, ওই ব্যক্তিকে চিনে এমন ব্যক্তিদের সাক্ষ্য দ্বারাও আপনি সেটা প্রমাণ করতে পারেন, ঠিক না? জি স্যার, বুঝতে পারছি স্যার। এই যে অভিশংসনটা আমরা কিভাবে করব, কিসের ভিত্তিতে, এই নিয়মটাই হলো আমাদের 155 ধারা। রেডমি 11। স্যার 155 যে 3 উপধারা, যে পূর্ববর্তী বিবৃতির সাথে যদি অসঙ্গতিপূর্ণ হয়, এখানে স্যার যদি পুলিশের নিকট ওই 161 ধারার মধ্যে বিবৃতি দেয়, সেক্ষেত্রে এটার সাথে যদি অমিল হয়, সেক্ষেত্রে কি অভিশংসন করা যাবে স্যার? অভিশংসন তো আপনি চেষ্টা করবেন, অভিশংসন এটা হয়েছে কি হয়েছে না এটা নির্ধারণ করবে আদালত। আপনি চেষ্টা করতে পারেন যে সে পুলিশের কাছে বলছে একরকম আর এখন বলতেছে আরেক রকম, এটা আপনি ফুটাইতেই পারেন। এটার মাধ্যমে আদালত ওই সাক্ষীর চরিত্র সম্পর্কে একটা ধারণা পাবে যে এই সাক্ষী টাউট বাটপার, যে পুলিশের কাছে বলছে একরকম এখন কোর্টে এসে বলতেছে আরেক রকম। এখন এই ক্ষেত্রে পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা প্রতীয়মান হবে যে পুলিশই কি 2 নম্বরই করছিল না সাক্ষী 2 নম্বরই করছিল। বুঝছেন? জি স্যার। মুর্শেদ। স্যার আমি একটু পিছনে যাই, একটু একটা কোয়েশ্চেন করি জানার জন্য, হ্যাঁ। হুম। আর ওই যে জবানবন্দি যেটা আছে, মৃত্যুকালীন জবানবন্দি, ওইটার সময় ধরেন আমি নিজে আমার সামনে মৃত্যুকালীন জবানবন্দি কেউ দিচ্ছে, ওইটা আমি লিপিবদ্ধ করার সময় পাচ্ছি না, কোনো হাতে কলমে কোনো কিছু লেখার সময় নাই। আমি যদি ওইটা মোবাইলে যদি ভিডিও করি,
তাইলে ওইটা কি রকম হবে, ওইটা প্রমাণের ক্ষেত্রে কি হবে? কোনটা কোনটা? এই যে সাক্ষী যারা দেওয়া মৃত্যুকালীন জবানবন্দি, হ্যাঁ হ্যাঁ ওখানে বলছে না যে সাক্ষী মানে লিখিত ভাবে মানে লিখতে হবে তার জবানবন্দি দিয়ে ছেলে বলতেছে না বলতেছে, বা স্বাক্ষর করতে হবে, পারলে তাকে দিয়ে স্বাক্ষর করাইতে হবে। তা আমি যদি মনে করেন যে শর্টকাট কোনো কিছু করলাম না, শুধু মোবাইলে ভিডিওই করলাম, তাহলে ওইটা কি জবানবন্দি হবে কিনা? হবে, কোনো সমস্যা নাই তো। এখন তো এটা ইনক্লুড করে দিছে আমাকে ডিজিটাল রেকর্ড। এটা কি রেকর্ড? এটা হ্যাঁ কি হ্যাঁ, রেকর্ড? মানে ওটা ডিজিটাল। ডিজিটাল রেকর্ডে গিয়েও করবে, আবার এদিকে জবানবন্দিও হবে। হ্যাঁ, এটা জবানবন্দি হচ্ছে, আর যখন সেটা প্রাসঙ্গিক হবে আদালত এটাকে ডিজিটাল রেকর্ড হিসেবে দেখবে, যে সত্যতা ভেরিফাই করবে প্রয়োজনে এক্সপার্ট দ্বারা। এটা কি এই দ্বারা তৈরি করা না সত্যিকার অর্থে ভিডিও। এটা রিপোর্ট লাগবে না? হ্যাঁ হ্যাঁ, এটা রিপোর্ট লাগবে তো। এই রিপোর্টটা এখন সত্যায়নকারী, দেখেন। যে সত্যায়নকারী প্রতিষ্ঠান ওদের মাধ্যমে করা হবে আর কি। হ্যাঁ, এটা এক্সপার্ট যারা আছে এক্সপার্টের মাধ্যমে ডিজিটাল রেকর্ড থেকে যাদের মতামত, এই যে আছে না, পড়ে আসছেন না যে কিভাবে প্রমাণ করতে হয়, কত 65 হ্যাঁ খ হ্যাঁ, না, 65 খ, যে একটা নথি হিসেবে গণ্য হবে ডিজিটাল সাক্ষ্য কিভাবে প্রমাণ করতে হয়, যে পদ্ধতি। তো এটা হুম, ডিজিটাল রেকর্ড হিসেবে প্রমাণের পদ্ধতিতে যাবে, এবং ডিজিটাল রেকর্ড হিসেবে এটা আমাদের প্রাসঙ্গিক হবে আদালতে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। নোট 11। স্যার প্রশ্ন করা হয়েছে, আপনার মনে হয়নি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তো আমি, আরিফ কি কথা বলছেন না? আরিফ প্রশ্ন করছেন? আচ্ছা, বুঝছি, প্রশ্ন করা হয়েছে। তো আমি ক্লাস শেষ করার আগে আপনাদেরকে আবার বলতেছি, সাক্ষ্য আইনের যে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশটা, তৃতীয় অংশটা, মানে 1 থেকে 55, আর এদিকে হলো 101 থেকে 167, আপনারা দেখছেন তো। এই দুইটা জায়গার বিষয়ে দুইটাই আমাদের গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় অংশ যেটা আছে আমাদের 56 থেকে আমাদের 175 পর্যন্ত এনাফ। বাকি যে বিষয়গুলো আছে দুই একটা বিষয় আমি আপনাদের আবার টাচ করাবো, এরকম না যে শেষ। ওইটাও আমি এখন যেহেতু সহজগুলো শেষ করে ফেলছি, কিছু দুই একটা বিষয় একটু টাচ করে দিব এমসিকিউর জন্য, যদি আমাদের না বাজে। তবে রচনামূলক প্রশ্ন আসবে না, মোটামুটি এটা ধারণা দেওয়া যায়। এবং ক্লাস শেষ করার আগ মুহূর্তে আবার বলতে চাই, আপনাদের ব্যক্তিগত আইডি থেকে যদি এরকম রিউমার সম্পর্কে পোস্ট করে থাকেন, আল্লাহর রাস্তে নিজের ভালোর জন্য ডিলিট করে দিন। আমি যেটা কই বুঝে নিয়েন, সবারই বয়স হয়েছে, যদি নিজের ভালো চান ডিলিট করে দিন। এটা কোনো ভয়ভীতি না, হুমকি না। এটা আপনি বিবেকবান মানুষ, আপনাকে মনে করাই দেওয়ার জন্য যে এটা আপনার না করাই ভালো। যদি আপনি পাবলিক প্লেসে এই পোস্টগুলো করছেন, তার মানে এটা সবাই দেখবে। নেগেটিভ কোনো কমেন্ট ওখানে অনেকেই করবে, আমি জানি। আমি না করে দেওয়ার পরেও দেখতেছি অনেকে নেগেটিভ কমেন্ট করতেছে আমার যে ভিডিওটা, যেটা আমি বোঝানোর চেষ্টা করছি যে বর্তমান কি সিচুয়েশনে আছে, বুঝছেন না? এটা করবেই, স্বাভাবিক। হ্যাঁ, তো আপনার, আমি তো এটা আমি জানি যে এরকম হবে, এই জন্য কিন্তু আমি লিখেও দিছি। তো এ পর্যন্তই, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।